প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লো রেজিস্ট্যান্স পরিমাপের জন্য কেলভিন ডাবল ব্রিজ মেথড নিয়ে আলোচনা করব। তো কেলভিন ডাবল ব্রিজ মেথডটা কি? তো ডাবল ব্রিজ কি সেটা আমরা, ব্রিজ কি এটা তোমরা জানো, এখন এটাকে ডাবল ব্রিজ কেন বলা হয় সেটাও আমরা জানবো। তো প্রথমেই আমরা আমাদের রিকোয়ার্ড যে সার্কিট ডায়াগ্রাম আছে এটা একটু দেখব। তো প্রথমেই আমরা সার্কিট ডায়াগ্রামটাকে নিব। তো এখানে দেখো, আমাদের এটার নাম দিলাম আমরা এক্স, এটার নাম হচ্ছে আমাদের এস, এবং এই যে এক্স, মনে করো যে এই পর্যন্ত হচ্ছে এক্স, এই পর্যন্ত হচ্ছে আমাদের এস। তো এই যে এখানে যে কানেক্ট করা হয়েছে এক্স এবং এস এর মধ্যে, তোমার এই অংশটা হচ্ছে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, বা এটাকে তোমার আমরা লিঙ্ক রেজিস্ট্যান্স বলবো। লিঙ্ক রেজিস্ট্যান্স কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার এই যে এক্স এবং এস এর মধ্যে এটাকে কানেক্ট করা হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে লিঙ্ক রেজিস্ট্যান্স। এখন দেখো, এইখানে আমাদের যে ব্রিজ ছিল, ব্রিজের এটা হচ্ছে তোমার কিউ আর এটা হচ্ছে পি। আমাদের যে ব্রিজ সার্কিট রয়েছে, মনে করো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। তো এইখানে এই ব্রিজটাকে তোমার ব্যালেন্স অবস্থায় নিয়ে আসার জন্য একটা গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। তো এইখানে যখন নাকি এই ব্রিজটা ব্যালেন্স অবস্থায় আসবে, ব্যালেন্স মানে হচ্ছে যে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান হবে 0। তো এই যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান আমরা যে 0 করব, এই 0টা কিভাবে হবে? তোমার ইনিশিয়ালি তো এটা 0 থাকবে না। তো এজন্য আমাদের এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ব্যবহার করা হবে। ওই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মান পরিবর্তন করে আমরা এই কারেন্টের মান 0 করব। এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান 0 করব। তো যখন 0 হয়ে যাবে তখন এই ব্রিজটা ব্যালেন্স অবস্থায় আসবে। আর যখন নাকি ব্যালেন্স অবস্থায় আসবে, এই ব্যালেন্স অবস্থা থেকে এই যে 4টা বাহু রয়েছে, এই 4টা বাহুর মধ্যে একটা সম্পর্ক লেখা যায়, পি বাই কিউ সমান সমান আর বাই এস। অর্থাৎ এটা কখন লেখা যাবে? যখন নাকি আমার এই ব্রিজটা ব্যালেন্স অবস্থায় আসবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান 0 হবে। এখন গ্যালভানোমিটারটা কি? দেখো, আমাদের অ্যামিটারটা কি করে কারেন্ট পরিমাপ করতে পারে, আর গ্যালভানোমিটারটা মূলত অ্যামিটারের চেয়ে আরও ক্ষুদ্র মানের কারেন্ট পরিমাপ করতে পারে, এবং একই সঙ্গে কোনো একটা সার্কিটে কারেন্টের উপস্থিতি পরিমাপ করতে পারে বা নির্ণয় করতে পারে। অর্থাৎ গ্যালভানোমিটার কি আমরা যদি বলি, তাহলে বলবো যে মিটারের সাহায্যে কোনো একটা সার্কিটে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করা যায় এবং একই সঙ্গে খুবই ক্ষুদ্র মানের কারেন্ট মেজার করা যায়, সেটার নাম হচ্ছে তোমার গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটারের মাধ্যমে আমরা কোনো একটা সার্কিটে কারেন্টের উপস্থিতি নির্ণয় করি এবং খুবই ক্ষুদ্র মানের কারেন্ট নির্ণয় করি। তো তাহলে এই যে 4টা বাহু রয়েছে, এই 4টা বাহু, অর্থাৎ যখন এই গ্যালভানোমিটার ব্যালেন্স অবস্থা আসবে তখন আমরা লিখতে পারবো পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। তো এটা হচ্ছে তোমার হুইটস্টোন ব্রিজ থেকে মূলত আমাদের এটা আসে। তো তাহলে এই যে এখানে এইটাকে আমরা একটা ব্রিজ বলছি, তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটাকে কেন ব্রিজ বলা হচ্ছে। তো এখন এটার নাম হচ্ছে, আমাদের এই টোটাল মেথডটার নাম হচ্ছে তোমার কেলভিন ডাবল ব্রিজ। তার মানে হচ্ছে এটার ভিতরে আরও একটা তোমার ব্রিজ থাকবে। তো সেই ব্রিজটা কেমন হবে? তোমার মনে করো যে এই যে ভিতরে আমরা আরও একটা ব্রিজ অঙ্কন করলাম। তো এখন এইখানে একটা গ্যালভানোমিটার থাকবে, এই হচ্ছে আমাদের গ্যালভানোমিটার। তাহলে এটার নাম হচ্ছে কিউ, এটার নাম হচ্ছে স্মল এম। এখন এই যে
তো এখানে দেখো দুইটা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। তো দুইটা ব্রিজের কারণে মূলত এটার নাম হচ্ছে ডাবল ব্রিজ। তো এই যে এটা হচ্ছে আমাদের কি বহিস্থ ব্রিজ, আর এটা হচ্ছে তোমার হচ্ছে অন্তস্থ ব্রিজ। তাহলে এই যে কিউ বাই এম আছে এইটাকে বলা হয় তোমার বহিস্থ আর্ম, আর এই যে স্মল কিউ এবং স্মল এম আছে এটাকে তোমার বলা হয় অন্তস্থ আর্ম। হ্যাঁ, তো তাহলে এটা এই যে আমাদের এখানে তোমার এটাকে আমরা কি বলেছিলাম কন্টাক্ট রেজিস্ট্যান্স বা লিঙ্ক রেজিস্ট্যান্স, এটার নাম হচ্ছে আমাদের স্মল আর দিলাম। তো এই যে এই সার্কিটে প্রবাহিত কারেন্টের মান দিলাম আমরা হচ্ছে I1, তারপরে তোমার এই দিকে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এটার নাম দিলাম I2। ঠিক একইভাবে তাহলে আমরা এখন এই সার্কিটটাকে সংযোগ কমপ্লিট করব। তো এই যে দেখো এখানে আমরা বলেছিলাম যে আমাদের এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান শূন্য হওয়া লাগবে। সেটাকে আমরা কিভাবে শূন্য করব? এজন্য আমরা এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর নিলাম। তো এইটা মূলত আমাদের টোটাল সার্কিট। তো এখানে মনে করো তাহলে এটা হচ্ছে আমাদের I1। তো এইটা এই দিক থেকে কারেন্টটা ফিরে যাবে আমাদের, দেখো এইটা হচ্ছে আমাদের সোর্স। তো তাহলে কারেন্ট আমাদের এইদিকে ফিরে যাবে। এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। তো এইটা মূলত আমাদের কেলভিন ডাবল ব্রিজের চিত্র। তো এখন এইখান থেকে কিভাবে আমরা লোড রেজিস্ট্যান্স পরিমাপ আমরা করতে পারি এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে এটা হচ্ছে আমাদের কেলভিন ডাবল ব্রিজের একটা ব্যবস্থাপনা। এখন এই সার্কিটে তো কারেন্ট মেজার করতে হবে, তাহলে কারেন্ট মেজার করার জন্য আমরা এখানে একটা অ্যামিটার সংযুক্ত করে দিব। তো এখন আমাদের এই যে এক্স, এই এক্সটা হচ্ছে কি আমাদের মেজারেবল রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা এই রেজিস্ট্যান্সটার মানটাই নির্ণয় করব। তো তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এই এক্স এর মানটা নির্ণয় করা। তো এই এক্স এর মান নির্ণয় করার জন্য আমরা কি করব? তাহলে দেখো এইখানে আমরা এই কিউ বাই এম, তারপরে পাচ্ছি স্মল কিউ বাই এম। তোমার এই কিউ বাই এম, ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল এম, এটা হচ্ছে আমাদের কি বহিস্থ আর্ম রেশিও। তারপরে হচ্ছে কিউ বাই এম, এটা হচ্ছে তোমার অন্তস্থ আর্ম রেশিও। আর এখানে এই যে চারটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হচ্ছে এগুলো হচ্ছে তোমার নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, অর্থাৎ এদের কোনো ইন্ডাকটিভ প্রপার্টি থাকবে না। তো এখন এইখানে তোমরা এই যে বহিস্থ যে সার্কিটটা আছে এই বহিস্থ সার্কিটটা একটু দেখো যে এইটা হচ্ছে কিউ এম আর এখানে রয়েছে আর। এই আরটাকে আমরা বলেছিলাম এটা হচ্ছে আমাদের কন্টাক্ট রেজিস্ট্যান্স বা লিঙ্ক রেজিস্ট্যান্স। এখন এই যে একটা ডেল সিস্টেম রয়েছে, এই ডেল সিস্টেমটা আসলে ডেল সিস্টেমের কোনো নিউট্রাল থাকে না, যার কারণে এই সার্কিট ক্যালকুলেশন করা কঠিন হয়ে যায়। এজন্য ওই ডেল সিস্টেমটাকে আমাদের প্রথমে ওয়াই সিস্টেমে কনভার্ট করে নিতে হয়। তো এখন এখানে একটু খেয়াল করে দেখো আমাদের পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট। এই তিনটা পয়েন্ট যদি আমরা চিন্তা করি তাহলে এই তিনটা পয়েন্টে যে তিনটা রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটা একটু বাইরে যদি আমরা নিয়ে আসি, দেখো এই যে একটা সিস্টেম, দেখো এই যে একটা ডেল সিস্টেম আছে। তো এই ডেল সিস্টেমে আসলে সার্কিট ক্যালকুলেশন করা সম্ভব হয় না। এজন্য আমাদেরকে কি করতে হয়, এই ডেল সিস্টেমটাকে তোমার ওয়াই সিস্টেমে কনভার্ট করে নিতে হয়, ওয়াই বা স্টার কানেকশনে কনভার্ট করে নিতে হয়। তো এটার জন্য আমরা যেটা করব, তো দেখো মনে করো এটা হচ্ছে আমাদের এক্স, এটা ওয়াই, এটা জেড। এখন আমরা কি করব, আমাদের যে ডেল সিস্টেমটা আছে এই ডেল সিস্টেমটাকে আমরা ওয়াইতে কনভার্ট করব বা স্টারে কনভার্ট করব। তো এজন্য আমরা মনে করো এইটার ভিতরে মনে মনে একটা স্টার কল্পনা করলাম।
তাহলে এই যে এক্স ওয়াই জেড এইটা ছিল আমাদের কি ডেলের 3টা বাহু। এখন এই ডেল যেহেতু আমাদের ক্যালকুলেশন করা যাচ্ছে না, তাহলে আমরা এটাকে কি করব, ওয়াইতে কনভার্ট করে নেব বা স্টারে কনভার্ট করে নেব, কনভার্ট করে নিয়ে তারপর আমরা ক্যালকুলেশন করব। তো তাহলে দেখো এইখানে এই ডেলটাকে যদি আমরা ওয়াইতে কনভার্ট করি তাহলে আমরা ধরে নিলাম যে এই 3টা বাহু হবে। তো এটার নাম দিলাম এ, এটা বি এবং এটার নাম দিলাম সি। তো এখন এই ডেলটাকে সমতুল্য ওয়াইতে যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে, দেখো এ, তাহলে এ সমান সমান আমরা লিখব, দেখো এ সংলগ্ন 2টা বাহু, দেখো এই যে এ এর দুই পাশে 2টা বাহু আছে না, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই, আর নিচে হচ্ছে 3টার যোগফল, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এটা হচ্ছে তোমার মূলত একটা শর্টকাট সিস্টেম যে কিভাবে আমরা ডেলের 3টা বাহুকে ওয়াইতে কনভার্ট করতে পারি। তো এটার এটা একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, এটার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন রয়েছে। তো এখানে যেহেতু আমাদের ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের প্রয়োজন নাই, জাস্ট শুধু জানতে হবে যে কিভাবে আমরা ডেলকে ওয়াইতে কনভার্ট করতে পারি। তো তাহলে এরপরে দেখো আমরা যদি বি বাহুটা যদি নির্ণয় করতে চাই, দেখো এইটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে ওয়াই এর বি। তো এই বি বাহুর সংলগ্ন 2টা বাহু আছে, দেখো এক্স জেড, আর নিচে হচ্ছে 3টার যোগফল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক একইভাবে সি সমান সমান, দেখো এই সি এর সংলগ্ন বাহু হচ্ছে কি ওয়াই জেড, আর নিচে হচ্ছে এদের যোগফল। তো মূলত এই টেকনিকের মাধ্যমে আমরা এই ডেলকে ওয়াইতে কনভার্ট করতে পারি। তো এখানে দেখো এই যে সিস্টেমটা কিউ এম এবং আর, তো এই সিস্টেমটা হচ্ছে তোমার এটা একটা ডেল সিস্টেম। তো আমরা কি করব, এই ডেলটাকে আমরা ওয়াইতে কনভার্ট করে নিব। তো তাহলে দেখো এখানে আমাদের সার্কিট নিয়ে যা কাজ ছিল এটা মোটামুটি আমাদের শেষ, বা সার্কিটটাকে কিভাবে সিম্পলিফাই করা যায় আমরা সার্কিট সিম্পলিফাই করে ফেলেছি। এবং এই 2টা প্যারালালে রয়েছে, এখানে ড্রপ যা হবে এইখানে ড্রপ তা হবে, আবার এইখানে ড্রপ যা হবে এইখানে ড্রপ তা হবে, এটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা এই সার্কিট থেকে কি লিখতে পারি, দেখো আমাদের যে এই অংশটা আছে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এই যে এইটার কিউ এর ভোল্টেজ ড্রপ লিখতে পারি কি, তাহলে হচ্ছে কিউ সমান ভোল্টেজ সমান সমান আমরা জানি কারেন্ট গুণ রেজিস্ট্যান্স, তার মানে কিউ ইন্টু I1। তাহলে এইটা এবং এইটা যদি প্যারালাল হয় তাহলে এর যা ভোল্টেজ ড্রপ হবে এটারও ভোল্টেজ ড্রপ সেম হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি তোমার হচ্ছে এক্স প্লাস এ ইন্টু I2, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। দেখো এইটা প্যারালাল, এই 2টা প্যারালাল, তার কারণে এর ভোল্টেজ ড্রপ সেম। আচ্ছা, এটা গেল আমাদের এই পাশের অংশটা। এবার আমরা যদি এই পাশে চিন্তা করি তাহলে ঠিক একইভাবে দেখো এটা ড্রপ কি হবে, এম ইন্টু I1 ইকুয়ালস টু, এরপরে আমরা দেখছি সি প্লাস এস বা এস প্লাস সি ইন্টু I2, এখানেও একই ঘটনা এবং এটা ভোল্টেজ ড্রপ সেম হবে। তো এখন এই যে 2টা ইকুয়েশন আছে, 2টা ইকুয়েশনকে যদি আমরা ভাগ করি দেখো তাহলে কি পাবো, 1/2 যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ I1 বাই এম I1 সমান সমান এক্স প্লাস এ I2 বাই এস প্লাস সি I2। তো এখানে I1 আছে, এখানেও I1 আছে, এখানে I2 আছে, এখানে I2 আছে, এগুলা ক্যান্সেল আউট হয়ে যায়। তো এখান থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। তো দেখো আমাদের এখানে মূল টার্গেট হচ্ছে কি, এই যে এক্স মেজারেবল রেজিস্ট্যান্স, এই এক্স এর মানটা নির্ণয় করা, অর্থাৎ এক্স এর মান আমরা এখানে বের করব। তো তাহলে এখানে আমাদেরকে দেখো এক্স রয়েছে, তাহলে এই যে এখানে আমাদের এক্স আছে, তাহলে এই এক্সটা আমাদের বের করতে হবে। তো তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা একটু যদি গুণ করি তাহলে দেখো কি পাচ্ছি, এক্স প্লাস এ ইকুয়ালস টু আমরা পাচ্ছি কিউ বাই এম ইন্টু এস প্লাস সি। যেহেতু আমাদের শুধুমাত্র এক্স এর মান লাগবে তাহলে আমরা এক্সটাকে এই পাশে রাখি, কিউ বাই এম, তাহলে এখানে আমরা পাচ্ছি এস প্লাস সি মাইনাস এ। এখন
এখানে দেখো আমাদের এ আছে, এই সি আছে, তাহলে এই যে দেখো এ এবং সি এই দুইটা বাহু আমরা পেয়েছি কি পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ ছিল ডেল এক্সে কনভার্ট করে ওয়াইতে কনভার্ট করে আমরা মান পেয়েছি। দেখো এ এবং সি এদের মান দেওয়া রয়েছে, আমরা জাস্ট এখন এই মানগুলোকে রিপ্লেস করে দিব। তাহলে আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়ালস টু কিউ বাই এম এস প্লাস আমাদের সি এর মান কি আছে দেখো, সি এর মান হচ্ছে এম আর বাই কিউ প্লাস এম প্লাস আর মাইনাস এর মান হচ্ছে কিউ আর বাই কিউ প্লাস এম প্লাস আর। তো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এখানে আমাদের আছে এক্স ইকুয়ালস টু, তো এখন আমরা এই যে কিউ বাই এম আছে এই কিউ বাই এম দিয়ে এটাকে গুণ করে দিব, তাহলে হচ্ছে কিউ বাই এম ইন্টু এস প্লাস কিউ বাই এম, তার সাথে আছে এম আর বাই কিউ প্লাস এম প্লাস আর, এবং এখানে রয়েছে মাইনাস কিউ আর বাই কিউ প্লাস এম প্লাস আর। তো এখন এখানে দেখো আমাদের কি কমন নেওয়া যায় এই দুইটা টার্ম থেকে, আমরা এখানে পাচ্ছি কিউ বাই এম ইন্টু এস, তো এখান থেকে আমরা যদি এম আর যদি কমন নিই, দেখো এম আর বাই কিউ প্লাস এম প্লাস আর, অর্থাৎ এই পুরো টার্মটা যদি আমরা কমন নিই তাহলে কি হবে, এস প্লাস এম আর বাই কিউ প্লাস এম প্লাস আর, এই অংশটা আমরা এখান থেকে কমন নিতে চাচ্ছি। তাহলে কমন যদি নেই তাহলে আমাদের এখানে থাকে কিউ বাই এম, এবং এখানে কি থাকে দেখো, তো এইখানে কমন নেওয়ার আরেকটা অর্থ হলো ভাগ করা। তাহলে দেখো আমাদের আছে কি কিউ আর বাই কিউ প্লাস এম প্লাস আর, কমন নেওয়ার আরেক অর্থ হলো ভাগ করা, তাহলে ভাগ করে দাও এম আর কিউ প্লাস এম প্লাস আর। তো দেখো এখানে আমাদের আছে কিউ আর বাই কিউ প্লাস এম প্লাস আর ইন্টু, এই ভাগটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, উল্টে যাবে কিউ এম আর বাই এম আর, তাহলে এটা চলে যাচ্ছে এখানে দেখো আর। তো এখন এখানে ভাগ অবস্থা আছে, আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি কিউ আর বাই কিউ প্লাস এম প্লাস আর, দেখো ভাগকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, উল্টে যাবে, তাহলে এখানে নিচে আছে তোমার এম আর, তাহলে এটা চলে যায়, এখানে আর আর চলে যায়, তাহলে এখানে আমরা থাকে কিউ বাই এম। তো তাহলে দেখো আমরা যদি এখান থেকে এম আর বাই কিউ প্লাস এম প্লাস আর যদি কমন নিই তাহলে এখানে কিউ বাই এম থাকে এবং এখানে থাকে কিউ বাই এম। তো এটা ছিল আমাদের ক্যালকুলেশন। এখন এখানে দেখো আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ বাই এম এবং তোমার স্মল কিউ বাই এম, এটা ছিল আমাদের বহিস্থ আর্ম রেশিও বা এক্সটার্নাল আর্ম রেশিও, এটা ছিল ইন্টারনাল আর্ম রেশিও, এই দুইটা রেশিও ছিল। তো এখন যদি কোনো কারণে তোমার মনে করো যে এই দুইটা সেম হয়, যেহেতু এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, এগুলো আগে থেকেই নন ভ্যালু, এগুলো আমরা আগে থেকেই জানি, তো যদি এই দুইটা যদি কখনো সেম হয়ে যায়, অর্থাৎ তোমার মনে করো যে এই ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ, তারপর হচ্ছে ক্যাপিটাল এম এবং স্মল এম যদি সমান হয়, তাহলে দেখো এই অংশটা কিন্তু জিরো হয়ে যায়। অর্থাৎ দেখো কিউ বাই এম মাইনাস এটা যদি আমি ক্যাপিটাল কিউ নিই এবং এটা যদি ক্যাপিটাল এম নিই, তাহলে এই অংশটা জিরো হয়ে যায়। তো এই অংশটা যদি জিরো হয়ে যায় তখন এই পুরো অংশটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, অর্থাৎ আমরা এই অংশটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, বাদ দিতে পারি। তো তাহলে এই অংশটাকে বাদ দিয়ে কি হচ্ছে, বাদ দিয়ে আমাদের ইকুয়েশন হচ্ছে কিউ বাই এম ইন্টু এস। তাহলে এই যে ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা আমাদের যে আননোন রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সের মানটা নির্ণয় করতে পারবো। আর যদি আমাদের কখনো মানে খুব ক্ষুদ্র ভ্যালু
মানে খুবই ছোট ভ্যালু যদি আমাদের ক্যালকুলেশন করতে হয় তখন আমরা এই পুরো ইকুয়েশন নিয়েও কাজ করতে পারি, অর্থাৎ আমাদের যখন যে ধরনের ইকুয়েশন আমাদের এখানে দরকার হবে আমরা সেই ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব। তো এটাই ছিল মূলত তোমার কেলভিন ডাবল ব্রিজের মাধ্যমে একটা অজানা লো রেজিস্ট্যান্সের মান নির্ণয়ের পদ্ধতি। তো আশা করি কিভাবে কেলভিন ডাবল ব্রিজটা কাজ করে তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।